সিএস এক্সামিনেশনে কি কি করবি ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে জেনারেল সার্ভেতে কিছু পয়েন্ট আছে যেগুলো সিএসএফ এ সিএনএস এক্সামিনেশনে ইম্পর্টেন্ট। তার মধ্যে একটা হচ্ছে আমাদের পালস, একটা হচ্ছে ব্লাড প্রেশার, একটা হচ্ছে ফুল ফর্ম কি জুগুলার ভেনাস প্রেশার না পালস, দুটোই চলে, ঠিক আছে। জুগুলার ভেনাস প্রেশার বা জুগুলার ভেনাস পালস, এই তিনটে জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট জেনারেল সার্ভের মধ্যে থেকে। এগুলো হচ্ছে আমাদের জেনারেল সার্ভের পয়েন্ট। জেনারেল সার্ভে পয়েন্ট। আচ্ছা, সিস্টেমিক এক্সামিনেশনের মধ্যে কি কি আছে? সিস্টেমিক এক্সামিনেশনের মধ্যে প্রথমে আমাদের আছে হচ্ছে ইন্সপেকশন, তারপরে হচ্ছে প্যালপেশন, পারকাশন অলমোস্ট কার্ডিওলজিক্যাল এক্সামিনেশনে নেই বললেই চলে, ওটা গ্যাপ। আর মেন হচ্ছে অসকালটেশন। যেরকম তোদের রেসপিরেশনে বলেছিলাম যে যখন তোরা পেশেন্ট দেখবি অসকালটেশন দিয়ে শুরু করে আস্তে 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 ইন্সপেকশনে যাবি, এখানেও অসকালটেশনটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপরে এগুলো হচ্ছে আমাদের মূলত করোবোরেটিভ ফাইন্ডিং হিসেবে ইউজ করব, ঠিক আছে। বেশ, যদি একটা একটা করে বলি এর মধ্যে, পালস, পালসের হচ্ছে আমরা কি কি জিনিস দেখব, কি কি পয়েন্টে আমরা পালস দেখব, কি কি পয়েন্টে দেখব। প্রথম হচ্ছে ক্যারোটিড পালসের একটা নাম বললি, পালসটা কি কি পয়েন্টে দেখব। সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা দেখব প্রথমেই সেটা হচ্ছে রিদম, ঠিক আছে। একসাথে আমরা বলি রেট অ্যান্ড রিদম। রেট অ্যান্ড রিদমের মধ্যে যদি এক করে বলতে হয় তাহলে রিদম, যেমন হচ্ছে বোলিং এর ক্ষেত্রে বলে লাইন অ্যান্ড লেন্থ, সেরকম হচ্ছে রেট অ্যান্ড রিদম। রিদমের মধ্যে কি কি হতে পারে? প্রথম হচ্ছে নর্মাল হতে পারে, কিন্তু আমরা নর্মাল বলি কি? নর্মাল বলি না, কি বলি? রেগুলার রিদম। দুই কি হতে পারে? রেগুলার হলে, আর একটা হচ্ছে ইরেগুলার রিদম, তাই তো? বেশ, রেগুলার না ইরেগুলার এটা তো আমরা সহজেই বুঝে যাব। কি করে বুঝবো? পালসে হাত দেবো, পালসে হাত দিলে আমরা বুঝতে পারবো যে গ্যাপ যেটা হচ্ছে দুটো পালসের মধ্যে সেগুলো ইকুয়াল গ্যাপে হচ্ছে না, সেই গ্যাপটা কম বেশি করে হচ্ছে। এইবার হচ্ছে সেই মজার জিনিসটা যে ইরেগুলার রিদম আবার কি টাইপের হতে পারে, ঠিক আছে। ইরেগুলার রিদম কি টাইপের হতে পারে? ইরেগুলার কি কি হতে পারে আমাদের? রেগুলারলি ইরেগুলার, ইরেগুলারলি ইরেগুলার। আচ্ছা, রেগুলারলি ইরেগুলার না ইরেগুলারলি ইরেগুলার সেটা বোঝার আগে এটা বেশি ইম্পর্টেন্ট বোঝা, যেটা রেগুলার নাকি ইরেগুলার। এইটুকু যদি বুঝতে পারিস, প্র্যাকটিক্যাল পারপাস, ফর অল প্র্যাকটিক্যাল পারপাস তোদের কার্যসিদ্ধি হয়ে গেল যে আমার জিনিসটা রেগুলারলি আছে নাকি ইরেগুলারলি আছে। এইবার ইরেগুলারলি রেগুলার না রেগুলারলি ইরেগুলার সেগুলো বোঝা যাচ্ছে আরো উপরের লেভেলের জিনিস। তাহলে কখন বলবি রেগুলারলি ইরেগুলার, কখন বলবি ইরেগুলারলি ইরেগুলার? ধর এটা একটা টাইম লাইন, তো একটা পালস এখানে পেয়েছি, তার মধ্যে গ্যাপ 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 গ্যাপ, মানে এই গ্যাপটা আর এই গ্যাপটা ইকুয়াল। আবার ধর এই গ্যাপটা হচ্ছে ইকুয়াল। এটা একটা এক্সাম্পল হচ্ছে তো রেগুলারলি রেগুলার, মানে আমার
পালসটা রেগুলার নয়, কিন্তু কি ইরেগুলারিটিস হচ্ছে সেই ব্যাপারটা রেগুলার। ঠিক আছে, জটিল ব্যাপার একটু। আর একটা কারণ কি, ইরেগুলারলি ইরেগুলার মানে হচ্ছে কোনো ঠিক ঠিকানা নেই, হ্যাপাজার্ড, কখনো একটা আসছে, কখনো আরেকটা আসছে, কখনো খুব বেশি গ্যাপ, কখনো কম গ্যাপ, সেরকম। এই জিনিসটা তোদের জন্য খুব ইম্পর্টেন্ট। ফর ম্যাক্সিমাম তোদের যে পেশেন্টগুলো পাবি ইরেগুলারলি ইরেগুলার পালসের, তোদের কাছে একটাই ডায়াগনোসিস, সেটা হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। ঠিক আছে, রেগুলারলি ইরেগুলার পালসের কি কি কজ হতে পারে? বিভিন্ন রকম টক্সিসিটি হতে পারে, যেমন ডিজেকশন টক্সিসিটি, বিভিন্ন রকম ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, এগুলো হতে পারে। ঠিক আছে, এটা তোদের কাছে অতটা ইম্পর্টেন্ট না। ইরেগুলার তোরা যদি পাস, তাহলে প্রথমেই মাথায় রাখবি ইরেগুলারলি ইরেগুলার। ইরেগুলারলি ইরেগুলার মানেই হচ্ছে তোদের কাছে এএফ। আচ্ছা, এএফ কাকে বলে? একটু ছোট্ট করে আমরা এফ নিয়ে একটু আইডিয়া পেয়ে যাই। এফ কাকে বলে? এফ এর ফুল ফর্ম কি? অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। এর কাছাকাছি একটা টার্ম আছে অ্যাট্রিয়াল ফ্লাটার। এফ বলতে কিন্তু আমরা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বলছি, ফ্লাটার নয়। অনেক সময় আমরা ফ্লাটারকে এ এফ এল এরকম করে লিখি, ঠিক আছে, সেটা নিয়ে পরে আমরা আলোচনা করব। কিন্তু এফ মানে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। এখানে প্যাথোলজিটা কি হচ্ছে, আমার যে অ্যাট্রিয়ামটা আছে, যেটা হচ্ছে আমার এসএ নোড দিয়ে প্রথমে হচ্ছে পেস হচ্ছে, এখানে কোনো এসএ নোডের পার্টিকুলারলি কোনো পেসিং ক্যাপাবিলিটি নেই। তাই জন্য অ্যাট্রিয়ামটা আমার একদম হ্যাফাজার্ডলি বিট করছে, এবং সেটা একটা কোনো অর্গানাইজড কোনো কন্ট্রাকশন হচ্ছে না। মানে ধর এই আছে, নর্মালি আমরা করবো অ্যাট্রিয়ামটা বিট করবে, তারপরে ভেন্ট্রিকলটা বিট করবে, তাই তো? এক্ষেত্রে এরম 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 হচ্ছে যে একটা ঠিক মতো কন্ট্রাকশন হয় না, যেন একটা ফিব্রিলারি একটা সিনারিও। সেই জন্য নামটা হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আমরা কি করে ডায়াগনোজ করব? প্রথম কথা হচ্ছে সাসপেক্ট করতে হবে যে এফ আছে। এফ আমাদের পপুলেশনে খুব কমন একটা প্রবলেম। এফ এর কমন কজ কি কি হতে পারে? তোকে যদি বলা হয় যে এফ এর মোস্ট কমন কজ কি বলো, তাহলে কি বলবি? মাইট্রাল রিগার্জিটেশন, মানে একটু যদি ব্রড টার্মে বলি ভালভুলার হার্ট ডিজিজ বলতে চাইছিস। আচ্ছা, ভালভুলার হার্ট ডিজিজের মধ্যেও মাইট্রাল রিগার্জিটেশন মোস্ট কমন কজ অফ এফ নয়। আর ভালভুলার হার্ট ডিজিজ কটাই থাকে, খুব কি কমন? তার চেয়ে অনেক কমন রোগ আছে। ভালভুলার হার্ট ডিজিজ আমাদের পপুলেশনে খুব একটা আনকমন নয়, কিন্তু তার চেয়ে অনেক কমন ডিজিজ আছে। অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের প্রিডিসপোজিং ফ্যাক্টর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে আমাদের এজ। এটা যেন মাথায় থাকে, আমরা বয়স হলেই আমাদের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হওয়ার একটা চান্স থাকে। আবার তারপরে কি, সিস্টেমিক হাইপারটেনশন, ঠিক। তারপরে থাইরয়েডক্সিকোসিস। থাইরয়েডক্সিকোসিসে কি হবে? যদি আমি থাইরয়েডক্সিকোসিসকে কারেক্ট করি, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন চলে যাবে, তাই না? এরপরও এইসব কজগুলো আস্তে আস্তে তারপর একটা সময় আসবে, যেটা বলছিস ভালভুলার হার্ট ডিজিজ। তার মধ্যেও যদি কোনো ভালভুলার হার্ট ডিজিজকে এফ এর সাথে অ্যাসোসিয়েট করতে হয়, তাহলে অ্যাসোসিয়েট করতে হবে এমএস কে বেশি। এমআরও হতে পারে, কিন্তু মাইট্রাল স্টেনোসিস ইজ এ প্রিডোমিনেন্ট কজ অ্যামাংস ভালভুলার হার্ট ডিজিজ টু কজ এফ। ঠিক আছে, আচ্ছা, এফ কি করে ডায়াগনোজ করব? একটা হলো গিয়ে আমার ক্লিনিক্যাল জিনিস আছে, একটা হলো আমার ইসিজি ফাইন্ডিং আছে, ঠিক। তাহলে আমরা ক্লিনিক্যালি কি করে ডায়াগনোজ করবো একটা জিনিস, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, যেটাকে আমরা বলি পালস ডেফিসিট। পালস ডেফিসিট কি জিনিস সেটা তোদের জানতে হবে এবং পরীক্ষা দিতে করতে হবে, এটা মাথায় রাখতে হবে। পালস ডেফিসিট কি? আমার যখন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হচ্ছে, আমরা কি বললাম, আমাদের অ্যাট্রিয়াম একটা প্রচন্ড ফাস্ট রেটে একটা ডিসঅর্গানাইজ কন্ট্রাকশন করছে। কত রেট?
কত রেট থাকবে? এফ এ অ্যাট্রিয়াল রেট কত? অ্যাপ্রক্সিমেটলি 250 to 600। 250 to 600 রেটে যদি অ্যাট্রিয়া বিট করে এবং সেই রেট যদি ভেন্ট্রিকেলে আসে, তাহলে ভেন্ট্রিকেলও কোন রেটে বিট করতে পারবে? 250 to 600। যদি ভেন্ট্রিকেল 250 to 600 রেটে বিট করে, তাহলে সেই কন্ডিশনটা কি হয়ে যাবে? ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। যদি 250 to 600 রেটে বিট করে, যদি ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনে পেশেন্ট চলে যায়, তাহলে পেশেন্ট কী হবে? পেশেন্ট সকালে চলে যাবে। ঠিক আছে, একটা মিনিটে যদি 250 to 600 রেটে বিট করতে হয়, তাহলে তার ভেন্ট্রিকুলার ফিলিং হওয়ারও টাইম পাবে না, কিছু ব্লাড ইজেক্টও করতে পারবে। সেরমটা হয়? সেরমটা হয় না। তাহলে কি হয়? কেন হয় না? একটা জিনিস আছে আমাদের হার্টে, সেটার নাম হচ্ছে এভি নোড। এভি নোড কি করে? এই যে এত রেটে আসছে ডিসচার্জটা, সেইটাকে হচ্ছে তাই জন্য আমাদের ভেন্ট্রিকল একটা আলাদা রেটে বিট করে অ্যাট্রিয়ামের তুলনায়। অ্যাট্রিয়ামের মতো চলছে, তার মধ্যে ধর 250 রেটে চলছে, তার মধ্যে ধর মোটামুটি 80টাই আসছে ভেন্ট্রিকলের, বাকি যে 170টা সেটা এভি নোড হচ্ছে ফিল্টার আউট করে দেয়। সেই জন্য আমাদের এভি নোডকে বলা হয় গেট কিপার, সে আমাদের প্রিভেন্ট করছে ওটার জন্য। তো এইবার হচ্ছে দুটো জিনিস হতে পারে। ধর আবার এই জায়গায় চলে যাই, এরকম একটা টাইম লাইন ধর, ঠিক আছে? এবার পেশেন্টটা এফ এ গেছে। এইখানে একটু জটিল একটা কনসেপ্ট দেবো, সেটা খুব একটা তোদের পরীক্ষায় জিজ্ঞেস করবে না, কিন্তু যে জিনিসটা বোঝাতে যাচ্ছি সেটা বোঝার জন্য ইম্পর্টেন্ট। ধর এটা একটা টাইম লাইন। এইবার ধর ভেন্ট্রিকেলটা কিরকম বিট করছে, ধর এখানে একটা বিট করলো, এখানে একটা বিট করলো, তিনটে এরকম বিট করলো, তারপর একটা গ্যাপ থাকলো, আবার এরকম থাকলো, আবার ধর এখানে দুটো বিট করলো, তারপর আবার ধর এরকম গ্যাপ থাকলো, আবার একটা গ্যাপ থাকলো, এরকম ইরেগুলারলি করছে। তো এই যে জায়গায় এখানে গ্যাপ খুব কম, ঠিক? আবার এই জায়গায় গ্যাপ খুব বেশি। যেখানে গ্যাপ খুব কম দুটোর মধ্যে, এই জায়গাটাকে বলি আমরা শর্ট সাইকেল, আর এই জায়গাটাকে বলি লং সাইকেল। দুটোর সিগনিফিকেন্স কি? যেখানে লং সাইকেল সেখানে আমার ডায়াস্টোলিক টাইমটা বেশি হচ্ছে, দুটো কন্ট্রাকশনের মধ্যে টাইম আছে। তো ডায়াস্টোলিক টাইমটা বেশি হলে কি হচ্ছে? ভেন্ট্রিকুলার ফিলিংটা ভালো হচ্ছে। ভেন্ট্রিকুলার ফিলিংটা ভালো হলে কি হবে? স্ট্রোক ভলিউমটা ভালো হবে এবং করেসপন্ডিং আমার পালস ভলিউমটা ভালো হবে। উল্টোটা হবে শর্ট সাইকেলে, ঠিক আছে? তো যদি আমি পেশেন্টটার পালস দেখছি, ঠিক আছে, এই জায়গাটায় আমার পালস ভলিউমটা খুব খারাপ থাকবে, সেই জন্য আমার হাতে পালস ফিল নাও হতে পারে। কিন্তু পেশেন্টটাকে যদি আমি একটা স্টেথো নিয়ে যদি আমি প্রিকর্ডিয়ামে বসাই, প্রিকর্ডিয়ামে বসালে আমি হার্ট বিটটা তো শুনতে পাবো, তাই না? তাহলে ধর এই পার্টিকুলার যে বিটটা আছে, এই বিটটার জন্য আমার হার্ট সাউন্ড পাবো, তাই তো? কিন্তু পালস পাবো না। ব্যাপারটা বুঝতে পারলি? কি কেসটা হচ্ছে? যেহেতু এখানে ডায়াস্টোলিক ফিলিং টাইমটা কম, সেই জন্য আমার ভেন্ট্রিকুলে, আমার লেফট ভেন্ট্রিকুলে এনাফ ব্লাড অ্যাকুমুলেট হতে পারেনি যে একটা গুড অ্যাডিকুয়েট পালস ভলিউম জেনারেট করতে পারবে, কিন্তু আমি অসকালটেট করলে হার্ট সাউন্ডটা পাবো। এইবার হচ্ছে তুই দুটো জিনিস করলি, একটা 60 মিনিটের সাইকেল, 60 সেকেন্ডের সাইকেল, 1 মিনিট তুই স্টেথোস্কোপ বুকে বসিয়ে হার্ট সাউন্ড শুনলি, আর একবার হচ্ছে 60 সেকেন্ড তুই পালস দেখলি। তাহলে দুটো এক জিনিস হবে না, দুটো ডিফারেন্স থাকবে। কোনটা বেশি হবে? হার্ট সাউন্ডটা বেশি হবে। তো এই যে ডিফারেন্সটা, যে নাম্বার অফ হার্টবিট যেটা পাচ্ছিস মাইনাস হচ্ছে পালস রেট যেটা পাচ্ছিস, এইটা হচ্ছে আমার পালস ডেফিসিট হিসেবে ক্যালকুলেট হবে। বুঝতে পারলি মেকানিজমটা? বুঝতে পারলি কেন হচ্ছে? এইবার হচ্ছে করবি কি করে, এটা একটা প্রশ্ন। কিভাবে করা যায়? যেটা বললাম, তুই 1 মিনিট ধরে হার্ট সাউন্ড শুনলি, 1 মিনিট ধরে পালস দেখলি, দুটোর মাইনাস করলি। তার হার্ট সাউন্ড শুনলি 100,
পালস দেখলি 80, তুই বললি 20 হচ্ছে পালস দেখছি, প্রবলেমটা কোথায়? আমি বলতে পারি যে তুই যখন পালস দেখেছিস তখন হয়তো ওর হার্ট রেট 100 ছিল না, তখন হয়তো 92 ছিল, তাহলে পালস ডেফিসিট 20 হবে না 12 হবে, তাহলে এই ডিসক্রিমিনেন্সি থাকছে। আর একটা জিনিস করতে পারিস, দুজন মিলে গেলি এক্সামিন করতে, একই 60 সেকেন্ড লেন্থের একটা সাইকেল, একটা 1 মিনিট, একজন হার্ট সাউন্ড শুনলি, একজন হচ্ছে পালস দেখলি, করলি, প্রবলেম কি? পরীক্ষার সময় তো তোকে একে পরীক্ষা দিতে হবে, ঠিক? বেস্ট হচ্ছে তুই সাইমালটেনিয়াসলি হার্ট সাউন্ড শুনছিস, পালস দেখছিস। এবার হিউম্যানলি তো পসিবল না দুটোই গুনতে পারবি, তাহলে গুনবি কোনটা? সেই বিটটা যেটা তুই ফিল করতে পারলি না, তুই শুনতে পেলি কিন্তু ফিল করতে পারলি না, সেটা হচ্ছে মিসড পালস, যেখানে তুই হার্ট সাউন্ড শুনতে পেলি। এই সংখ্যাটা 1 মিনিটে কতটা হচ্ছে, ঠিক আছে? যদি 1 মিনিটে পালস ডেফিসিট মোর দ্যান 10 হচ্ছে, তাহলে আমি বলবো, ক্লিনিক্যালি বলবো যে পেশেন্ট এফে আছে, পেশেন্টের আমি ইরেগুলার পালস দেখেছি, সাথে পালস ডেফিসিট ক্যালকুলেট করেছি, দেখলাম আমরা 10-এর বেশি আছে, তাই আমি বলছি এই পেশেন্টের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে। পরীক্ষায় তোরা এটাই করবি, বাস্তবে আমরা এটা করি? একদমই করি না। এরকম একটা মানে কি বলবো, আনরিলায়েবল ক্লিনিক্যাল মেথডস, প্লাস হচ্ছে 1 মিনিট ধরে কে শুনতে যাবে? তাহলে আমরা কি করি? আমরা একটা ইসিজি করি, ইসিজিতে আমরা কি পাবো যাতে আমরা বলতে পারবো যে পেশেন্টার এফ আছে? হ্যাঁ, রিদম, ঠিক। প্রথমে আমি ইরেগুলার যে রিদমটা আছে সেটা আমি দেখতে পাবো। আর কি পাবো? আমি কি বললাম যে এফ এ পেশেন্টের অ্যাট্রিয়াম, না সেটাতে সাইকেল লেংথটা তো ইরেগুলার রিদমের মধ্যেই চলে এলো ব্যাপারটা। এখানে কি হচ্ছে, অ্যাট্রিয়ামটা ঠিকঠাক কোনো অর্গানাইজ কন্ট্রাকশন করছে না। তাহলে আমাকে বল ইসিজিতে কি জিনিসটা আমরা দেখি যেটা দেখে বুঝি যে অ্যাট্রিয়াল কন্ট্রাকশন ভালো আছে, বা সেটার হচ্ছে মার্কার আর কি ইসিজিতে? অ্যাট্রিয়াল কন্ট্রাকশন না বলে যদি আমি একটু অন্য ভাষায় বলি, অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। ইসিজিতে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশনের কোন ওয়েভ আছে? পি ওয়েভ। তাহলে এফ এ কি থাকবে না? পি ওয়েভ থাকবে না। তাহলে ইসিজিতে আমরা খুঁজি হচ্ছে অ্যাবসেন্ট পি ওয়েভ, ঠিক আছে? তাহলে মোদ্দা কথা, এফ এ 3টে জিনিস আমরা দেখার চেষ্টা করব, বা 3টে জিনিস হচ্ছে আমরা পাবো। প্রথমে ইরেগুলার একটা রিদম পাবো, সেই ইরেগুলার রিদম আমরা ক্লিনিক্যালে পেতে পারি, বা হচ্ছে ইসিজিতে পেতে পারি। আমরা পালস ডেফিসিট একটা করতেও পারি যদি আমার কাছে ইসিজি ব্যাকআপ না থাকে, আর হচ্ছে ইসিজিতে আমরা অ্যাবসেন্ট যদি পি ওয়েভ পেয়ে যাই, আমি বলবো পেশেন্টের এফ আছে। বুঝলি এই ব্যাপারটা? এটা কিন্তু তোদের পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, কারণ এই জিনিসটা যদি একটা পেশেন্টও পাওয়া যায় সেটা পরীক্ষায় রাখা হবেই, এমএস, ঠিক আছে? এমএস এ কেন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয় আমরা পরে আসবো, ঠিক আছে? বেশ, রিদম মোটামুটি আমরা একটা কিছু আইডিয়া পেলাম, তাই তো? আচ্ছা, নেক্সট আমরা কি দেখব? রিদমের পরে কি দেখব? কি বলেছি? বলিং এর লাইনার লেংথের মতো রিদম আর রেট। যখন একটা ইসিজি হাতে পাবি, কোনো ইসিজি যদি হাতে পাবি, তোদেরকে যদি ডিসক্রাইব করতে বলা হয়, প্রথমেই ডায়াগনোসিসের দিকে যাবি না, যে এটার এই ডায়াগনোসিস, ওটার ওই ডায়াগনোসিস। সে যদি তোকে এক্সামিনার খোঁচায় ঠিক আছে, কিন্তু প্রথমে নিয়ে যে জিনিসটা লক্ষ্য করবি সেটা হচ্ছে রিদম আর রেট। রেট, তাহলে আমাদের নর্মাল হার্ট রেট কত? 60 to 100। তাহলে আমাদের নর্মাল হচ্ছে আমাদের 60 to 100।
পার মিনিট। যদি লেস দেন 60 পার মিনিট হয় তাহলে সেটাকে আমি কি বলবো? ব্র্যাডিকার্ডিয়া। আর যদি মোর দেন 100 হয় ট্যাকিকার্ডিয়া। এইবার এইখানে আরেকটা কনসেপ্ট দেবো। কি কনসেপ্ট? আমাদের কন্ডাকশন সিস্টেমটা সম্পর্কে একটু জানতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি হার্ট ধরে নেয়। যদি হচ্ছে আমাদের হার্ট ধরি, এইখানে হচ্ছে আমাদের ট্রাইকাসপিড, এইখানে হচ্ছে আমাদের মাইট্রাল, এইখানে হচ্ছে আমাদের ইন্টারআর্টেরিয়াল সেপ্টাম। আমাদের পেসমেকার অফ দ্য হার্ট কাকে বলে? এসএ নোড। কোথায় থাকে? রাইট অ্যাট্রিয়ামে থাকে। রাইট অ্যাট্রিয়ামে যদি স্পেসিফিক করে বলতে বলি, আপার রাইট কোয়ার্টার। আমরা ওরকমভাবে বলি না, কারণ কোয়ার্টার আমরা কোন বলবো? একটা 2D জিনিসকে বলবো, একটা 3D জিনিস, তাই না? মূলত আমাদের হচ্ছে যেখানে আমাদের এসবিসিটা আরএতে ওপেন করছে, মূলত সেই জায়গাটা থাকবে এসএ নোড। ঠিক, তো এটা হচ্ছে আমাদের এসএ নোড। তোরা বললি এসএ নোড হচ্ছে আমাদের পেসমেকার অফ হার্ট। কেন পেসমেকার অফ হার্ট? কেন রিদম জেনারেট করছে? কেন জেনারেট করছে? কারণ রিদম জেনারেট করার ক্ষমতা ওর ম্যাক্সিমাম, যেটা তুই বললি একটু আগে, 60 to 100 পার মিনিট। এটা হচ্ছে আমাদের এসএ নোটের রিদম। বাকি সবকটা যা আছে সবাই পেসমেকার হিসেবে কাজ করতে পারে, কিন্তু এ হচ্ছে ফাস্টেস্ট। বাকি যারা আছে তাদের রেট কত এতটা বেশি নয়, সবার হচ্ছে কম। ঠিক আছে, তো বাকিদেরও একটু রেট জানতে হবে। বাকিদের বলতে এভি নোড কোথায় থাকে? একটা নাম আছে যে জায়গাটা থাকে, তার জানা আছে। এসএ নোড কোথায় থেকে বললাম? জাংশন বিটুইন এসবিসি অ্যান্ড আরএ। তেমনই এভি নোডেরও একটা পার্টিকুলার অ্যানাটমিক্যাল লোকেশন আছে যেটা খুব ফেমাস, যেটার নাম হচ্ছে ট্রায়াঙ্গেল অফ কচ। কক যা বলবি বল, যেটা হচ্ছে টিবি, পালমোনারি টিবিকে আমরা যে নামে বলি। ঠিক আছে, তো ট্রায়াঙ্গেল অফ কচ কি দিয়ে বাউন্ডারি, এসব তো থিওরিটিক্যাল কোশ্চেন জিজ্ঞেস করবে, সেগুলো পড়বি। প্রশ্ন হচ্ছে এর তো একটা ইন্ট্রিনসিক রিদম আছে। সেই ইন্ট্রিনসিক রিদম কিরকম? অ্যারাউন্ড 50 পার মিনিট। যদি এসএ নোড গন্ডগোল করে, এসএ নোড ধর কোনো কারণে খারাপ হয়ে গেল, সেটা এজ রিলেটেড হতে পারে, এজ রিলেটেড ফাইব্রোসিস হতে পারে, সেটা ইসকেমিক হার্ট ডিজিজের জন্য হতে পারে, তখন আমাদের এভি নোড টেক ওভার করবে। এভি নোড যদি টেক ওভার করে তাহলে তখন 50 পার মিনিটে হচ্ছে সে বিট করবে। এই যে রিদমটা, আচ্ছা 50 পার মিনিটে করলো, সেটা কি রেগুলার হবে না ইরেগুলার হবে? রেগুলারই হবে, ইরেগুলার হওয়ার কোনো কারণ নেই। এই রিদমটাকে কি বলে? আমরা এইটাকে আমরা বলি জাংশনাল রিদম। ঠিক আছে, জাংশনে থাকে, সেই জন্য জাংশনাল রিদম। এবার ধর এভি নোডও সেরকম কাজ করতে পারছে না, তাহলে নেক্সট কার উপর দায়িত্ব হচ্ছে আমাদের ভেন্ট্রিকলের ওপর। তাহলে ভেন্ট্রিকলকে যদি বিট করতে হয় তাহলে সে মোটামুটি কি রেটে বিট করবে? কত? 32 মোটামুটি আমরা 40 বলি। কোথায় পাই? একটা কন্ডিশন আছে কমপ্লিট হার্ট ব্লক বা কমপ্লিট এভি ব্লক, যেখানে হচ্ছে আমাদের অ্যাট্রিয়ার মতো বিট করছে, ভেন্ট্রিকলের মতো বিট করছে, সেই কন্ডিশনটাকে আমরা কি বলি? ইডিও ভেন্ট্রিকুলার রিদম। আমি বলি না,
যে মানে ভেন্ট্রিকলের ওপর আর কোনো সুপিরিয়র কন্ট্রোল নেই, ও নিজের মতো বিট করছে, এটা হচ্ছে ইডিও ভেন্ট্রিকুলার রিদম। তখন আমরা এই রেটে পাই। যদি কোনো পেশেন্টের এই রেটে তুই পাস, প্রথমেই মানে পেশেন্ট দেখতে গিয়ে প্রথমেই যেন কমপ্লিট হার্ট ব্লক বা 3rd-degree এভি ব্লকের কথা মাথায় আসে। এটা হচ্ছে বক্তব্য। ভেন্ট্রিকুলার রিদম হচ্ছে 30 to 40, সেই জায়গায় কনটেক্সট ইম্পর্টেন্ট। তো রেট নিয়ে আমাদের আর কিছু সেরকম বলার কিছু নাই, ঠিক। নেক্সট হচ্ছে আমরা কি দেখবো রেটের পরে 50/মিনিট, এটা জেনারেলি জাংশনাল রিদম, ঠিক আছে। আচ্ছা, রেট, রিদম, তারপরে আমরা কি দেখবো, আমরা ভলিউম দেখবো, তাই তো। ভলিউমে আমরা কি কি জিনিস দেখতে পারি, তাই নর্মাল ভলিউম, হাই ভলিউম, লো ভলিউম, তাই না। আচ্ছা, ভলিউম হাই, লো, নর্মাল, এবার মাপার কোনো অবজেক্টিভ প্যারামিটার তো নেই আমাদের কাছে। আমাদের ওই ফিল করে বলতে হবে যে এটা নর্মাল ভলিউম, না এটা হাই ভলিউম, লো ভলিউম ইত্যাদি। নর্মাল তো নর্মাল, যদি লো হয় আর যদি হাই হয় তাহলে কয়েকটা জিনিসের কথা মাথায় রাখতে হবে, ঠিক। লো দিয়ে শুরু করি। একটা লো ভলিউম পালস যদি তোরা পাস, তাহলে প্রথম কোন জিনিসটা মাথায় থাকবে, প্রথম কোন জিনিসটার কথা, পসিবিলিটির কথা মাথায় আসবে, পেশেন্টের সিভিয়ার ডিহাইড্রেশন, সবচেয়ে কমন জিনিস যেটা ক্লিনিক্যালি আমরা মানে ক্লিনিক্যাল প্র্যাকটিসে আমরা পাই। পেশেন্টের হাইপোভলিমিয়া আছে, যে কোনো কারণেই হতে পারে, সিভিয়ার সোয়েটিং হতে পারে, লো ইনটেক হতে পারে, ব্লাড লস, অ্যাকিউট ব্লাড লস হতে পারে, সেপসিস হতে পারে, যে কারণেই হোক, শকে আছে, ডিহাইড্রেশনে আছে, সেই কারণে ভলিউম লো। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে কমন কজ। আমরা দেখব কি আদার কোনো ডিহাইড্রেশনের সাইন পাচ্ছি কিনা, আর কিছু কজ পাচ্ছি কিনা, আমরা ভলিউম কারেক্ট করব, ঠিক আছে। যদি কার্ডিওলজিক্যাল কজে বলতে হয় তাহলে আরেকটা কন্ডিশন আছে, যেটা হচ্ছে আমাদের অ্যাওর্টিক স্টেনোসিস। অ্যাওর্টিক স্টেনোসিসের কথা বলতে হবে, ঠিক আছে। অ্যাওর্টিক স্টেনোসিসে একটা বিশেষ ধরনের পালস পাওয়া যায়। কি পালস পাওয়া যায়, কি একটা নাম আছে সুন্দর, পালসাস পারভাস এট টার্ডাস। এটা হচ্ছে, এগুলো কিছুই না, এগুলো হচ্ছে ল্যাটিন, গ্রিক, এইসব ভাষা, ঠিক আছে। কোন ভাষা আমি এক্স্যাক্টলি জানি না। কথাটার মানেই হচ্ছে পারভাস মানে লো ভলিউম, আর টার্ডাস মানে হচ্ছে, টার্ডি কথাটার মানে হচ্ছে স্লো, টার্ডাস মানে হচ্ছে স্লো রাইজিং পালস, ঠিক আছে। এটা যদি একদম ইংলিশে ট্রান্সলেট করি এই কথাটাকে, সেটাই আসে হচ্ছে লো ভলিউম স্লো রাইজিং পালস, ঠিক আছে। কেন হচ্ছে সেটা আমি এখন ডিটেলসে যাচ্ছি না, এটা আরেকটু পড়ে নিলে তাহলে বলবো, ঠিক আছে। আচ্ছা, হাই ভলিউম কিসে হতে পারে ক্লাসিক্যালি, পরীক্ষার জন্য যে কজটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের, একটা হচ্ছে এমআর আর একটা হচ্ছে এআর, ঠিক আছে। কেন, কারণ স্ট্রোক ভলিউমটা বেশি। মাইট্রাল ডিগ্যাজিটেশনে কি হচ্ছে, এলভি থেকে এলএতে ফিরে যাচ্ছে, সেই ব্লাডটা আবার আসছে, সেই জন্য একটা ভলিউম ওভারলোড হচ্ছে। এআরে কি হচ্ছে, অ্যাওর্টা ট্যাবলেট যে ব্লাডটা আসছে সেটা আবার ডিগ্যাজিটেট করে ডায়াস্টোলার টাইমে এলভিতে যাচ্ছে, সেই জন্য এই দুটোতেই আমরা হাই ভলিউম পালস দেখতে পাই। এবং এলভি যে কন্ডিশনটা ফেস করে সেটা হচ্ছে ভলিউম ওভারলোড। কেন এটা লিখলাম, কারণ আমরা আরেকটু এগোলে ভলিউম ওভারলোড আর প্রেশার ওভারলোডের মধ্যে ডিফারেন্সিয়েট করব, ঠিক আছে। তখন ওই টার্মটা আরেকবার আমরা ইউজ করবো, তখন আরেকটু ডিটেলসে পড়বো। এখন আপাতত জাস্ট ছুঁয়ে রাখলাম যে আমরা এখানে হাই ভলিউম পালস দেখতে পাই। বেশ, ভলিউম নিয়ে আর এখন সেরকম কিছু বলবো না, স্পেসিফিক কন্ডিশনগুলোতে বলা যাবে। তারপরে আমরা কি দেখবো,
আচ্ছা, তার আগে বলছিলি ক্যারোটিড প্যারোটিড ইত্যাদি, সেগুলোকে আমরা কি বলি বলছে? সেগুলোকে আমরা বলি লোকেশন। তুই পালসটা কোথায় দেখছিস, ঠিক আছে? এবং তোদের এক্সামিনেশনের টাইমে অন্তত সিভিএস কেস পড়লে তোদের এই পয়েন্টটা মেনশন করতে হবে যে অল পেরিফেরাল পালসেস আর প্যালপেবল, ঠিক আছে? এই কথাটা মেনশন করতে হবে। এবং সেখানে যদি আমি পেরিফেরাল পালসেস বলতে কি কি বুঝি, কি কি পালস, তাহলে কি কি বুঝবো? আচ্ছা, প্রথম যে পালসটা সেটা পেরিফেরাল পালসের মধ্যে যদিও পড়ে না, তবু আমরা এই পালসগুলো দেখবো। একটা হচ্ছে ক্যারোটিড পালস দেখবো। আচ্ছা, ক্যারোটিড পালস কোথায় দেখবো? লোকেশনটা হচ্ছে কিন্তু ইম্পর্টেন্ট, কোন জায়গাটায় আমরা দেখছি পালসগুলো। ক্যারোটিড পালস কোথায় দেখবো? আমরা যখন কোনো পালস ফিল করি, কোনো একটা হার্ট স্ট্রাকচার এগেনস্টে প্রেস করে ফিল করি, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক ফান্ডা। এটা কোনো সফট জায়গায় সেখানে পালস কি করে দেখবো? সেখানে যদি আমি হাত রাখি আর্টারিতে, আর্টারি তো পেছন দিকে সরে যাবে, তাই না? তাহলে ক্যারোটিড পালস কোথায় কোথায় ফিল দেখি আমরা? জিনিসটার একটা নাম আছে, সেই জিনিসটার নাম আছে ক্যারোটিড টিউবারকল, কারণ আমরা ক্যারোটিড পালস দেখি। অ্যানাটমিতে মনে করবি আমরা মোটামুটি থাইরয়েড কার্টিলেজ, আপার বর্ডার অফ থাইরয়েড কার্টিলেজে ল্যাটারালি আমরা দেখি এগেনস্ট দ্য ক্যারোটিড টিউবারকল। ক্যারোটিড টিউবারকল কি? আমাদের সার্ভাইকাল ভার্টিব্রাম কলামে মোস্টলি C4 এর দিকে আমাদের ল্যাটারাল যে স্পাইনাস প্রসেসগুলো আছে, স্পাইনাস প্রসেস বলছি সরি, এগুলো আছে তোর ল্যাটারাল যে প্রসেসগুলো আছে, কি যেন বলে, যাই হোক, ল্যাটারাল প্রসেসগুলোতে একটা বাল্জ আছে, সেই বাল্জটা হচ্ছে ক্যারোটিড আর্টারির জন্য বাল্জ আছে। সেখানে আমরা প্রেস করে হচ্ছে ফিল করি যে ক্যারোটিড পালসেশন পাচ্ছি কি পাচ্ছি না। কোথায় দেখি? এখানে, এখানে নয়, প্রথম কথা এরকম জায়গাটায় দেখি, ঠিক আছে? ক্যারোটিড পালস। নেক্সট কথা হচ্ছে কখনো দুটো ক্যারোটিড পালস একসাথে দেখবি না। কেন দেখবি না? তাহলে যদি দুদিকটা ব্লক করে দিই, ব্রেনের হচ্ছে ব্লাড সাপ্লাই কমে গিয়ে আমাদের সিনকোপের সম্ভাবনা থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা, ক্যারোটিড পালসে আমরা মোটামুটি ক্যারেক্টার এগুলো দেখি পালসে, সেটা পরে আসছি। ক্যারোটিড পালসে আরেকটা জন্য ইম্পর্টেন্ট, তুই যখন হার্টে অসকালটেট করবি, আমরা কি বলেছি অসকালটেশন। অসকালটেশন করার সময় তোকে তো বুঝতে হবে যে একটা কোনো কিছু আছে যেটা সিস্টোলা আছে না ডায়াস্টোলা আছে, সেটা কি করে বুঝবি? ক্যারোটিড পালসে তুই দেখবি যে যখন আপস্ট্রোকটা পাচ্ছিস পালসে, সেখানটা হচ্ছে সিস্টোলার সাথে মোটামুটি কোলাবোরেট করবে, তুই সেখানটায় পাচ্ছিস নাকি যে গ্যাপটা পাচ্ছিস সেখানটায় পাচ্ছিস, ঠিক আছে? সেই করে তুই বুঝবি যে একটা হার্ট সাউন্ড মারমার যাই হোক না কেন সেটা সিস্টোলিক না ডায়াস্টোলিক, ঠিক আছে? বেশ। আরে ট্রান্সভার্স প্রসেসের এগেইনস্টে আমরা দেখি, ঠিক আছে? ক্যারোটিডের পরে কি পালস দেখতে পারি আমরা? ওকে, ব্রেকিয়াল পালস। ব্রেকিয়াল পালস কোথায় দেখি? কোথায় দেখি? এই টেন্ডনটা কিসের টেন্ডন? বাইসেপসের টেন্ডন। তার ল্যাটারালি দেখি না মিডিয়ালে দেখি? আচ্ছা, ল্যাটারাল কোন দিকটা, মিডিয়াল কোন দিকটা হাতের? এই দিকটা ল্যাটারাল, মানে এইখানটা কি ল্যাটারাল হলো না মিডিয়াল হলো? ল্যাটারাল হলো। ল্যাটারাল দেখি না মিডিয়ালি দেখি? মিডিয়ালি দেখি, ঠিক আছে? তারপরে আমরা কি দেখি? ফোর আর্মে রেডিয়াল এবং আলনার। রুটিনলি দেখি না, কিন্তু মেনশন করবি আলনার পালস, ঠিক আছে? আচ্ছা, আরেকটু নিচে যদি আসি তাহলে কি দেখি? ফিমোরালের আগে আমরা অ্যাবডোমিনাল অ্যাওর্টা দেখি। অ্যাবডোমিনাল অ্যাওর্টা দেখি কি দেখি না? আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে, অ্যাবডোমিনাল অ্যাওর্টার পালসেশন যদি আমি পাই, নর্মালি পেতে পারি নাকি অ্যাবনর্মাল? হ্যাঁ, মোটা হলে পাওয়া যাবে না, কিন্তু অ্যাবডোমিনাল অ্যাওর্টার পালস কিন্তু মোটামুটি নর্মাল ইয়ের মানুষদের কিন্তু ভালোভাবে পাওয়া যায়, ঠিক আছে? প্রশ্ন হলো কোথায় পাওয়া যাবে, লোকেশনটা কি? সেটা জানতে গেলে
দুটো জিনিস জানতে হবে। কি কি জিনিস জানতে হবে? এই যদি আমার ভার্টিব্রাল কলাম হয়, আচ্ছা পেশেন্টকে আমি এইভাবে দেখছি, মানে পেশেন্ট আমার দিকে মুখ করে আছে, শুয়ে থাকুক দাঁড়িয়ে থাকুক যেভাবেই হোক, ঠিক আছে? তো এই যদি আমার ভার্টিব্রাল কলাম হয়, ভার্টিব্রাল কলাম ধরলাম, অ্যাওর্টাটা কোন দিকে আছে, ডান দিকে না বাঁ দিকে? বাঁ দিকে। তাহলে এরকম জায়গাটা থাকবে, তাহলে প্যারাভার্টিব্রাল রিজিয়নে টুয়ার্ডস লেফট আমরা পাবো। 2 নম্বর যে জিনিসটা জানতে হবে, পুরো অ্যাবডোমেন জুড়েই তো অ্যাবডোমিনাল অ্যাওর্টা নেই, একটা পয়েন্ট আছে যেখানে এ বাইফার্কেট করে গেছে। এই দুটো আর্টারি কি বলে? কমন ইলিয়াক আর্টারি। খালি ইলিয়াক বললে হবে না, কমন ইলিয়াক আর্টারি। তাহলে এই পয়েন্ট পর্যন্ত যদি আমি প্যালপেট করি তবেই আমি পেতে পারবো। সেই পয়েন্টটা কি পয়েন্ট? কোন জায়গায় এসে এটা মোটামুটি বাইফার্কেট করে? কি কি তিনটে? T10 না, T10 নয়। আচ্ছা অ্যাবডোমিনাল অ্যাওর্টার তিনটে ব্রাঞ্চেস আছে। একটা সামনে থেকে ব্রাঞ্চ বেরোয় যেটাকে আমরা কি বলি? সিলিয়াক আর্টারি। সিলিয়াক আর্টারি কোন লেভেলে নামে, কোন লেভেলে বেরোয়? অ্যাপ্রক্সিমেটলি T12 L1 লেভেলে। সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি কোন লেভেলে বেরোয়? L1 L2 লেভেলে। ইনফিরিয়র মেসেন্টারিক আর্টারি কোন লেভেলে বেরোয়? L3 বলি না, আমরা L2 বলি, ঠিক আছে? L1 বা আমরা L2 এর অপোজিটেই বেরোয় বলি। মোটামুটি L2 L3 বা L2 L3 আর L3 L4 জাংশনে গিয়ে আমাদের জিনিসটা বাইফার্কেট করে দেয়, ঠিক আছে? তো তার উপরে দেখতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, তুই যখন একজনের অ্যাবডোমেন দেখছিস, তুই তো ভার্টিব্রাল লেভেল ভাবে বুঝতে পারবি না, পারবি না। তাহলে কিভাবে বুঝবি? মোটামুটি হচ্ছে মিড পয়েন্ট বিটুইন আম্বিলিকাস অ্যান্ড সিম্ফাইসিস পিউবিস, ঠিক আছে? তাহলে সেই পর্যন্ত আমি অ্যাবডোমিনাল অ্যাওর্টার পালসেশন পাবো, জাস্ট লেফট টু দ্য মিড লাইন আমি প্যালপেট করতে পারবো। এইখানে সেই বিখ্যাত প্রশ্নটা আছে, যদি তুই একটা পালসেশন পাস, সেটা হচ্ছে ট্রান্সমিটেড পালসেশন না এক্সপেন্সিয়াল পালসেশন? তোদের সার্জারিতে এই কোশ্চেনটা খুব পড়বে, ঠিক আছে? যদি ধর এখানে আমি একটা পালসেশন পাচ্ছি, ঠিক আছে, আমাকে হচ্ছে দুটো আঙ্গুল দিয়ে দেখতে হবে। দুটো আঙ্গুল যদি সোজা ওঠে, ধর এখানে মানুষের পেটটা আছে, সোজা ওঠে, তাহলে হচ্ছে ট্রান্সমিটেড পালসেশন। মানে বলা হয় যে কোনো একটা প্রবাবলি মাস আছে, তার জন্য ট্রান্সমিট করছে সে পালসেশন। যদি পালসেশনটা এরকম করে যায়, মানে অ্যাপার্ট হয়ে যায়, যে পুরোটা ইকুয়ালি অ্যাকচুয়ালি ফোর্সটা দিচ্ছে, তাহলে বলা হয় প্রবাবলি ওটা অ্যাবডোমিনাল অ্যাওর্টার অ্যানিউরিজম আছে, তার জন্য পালসেট করছে। আমাদের সেই প্যাসকালস ল ছিল না, যদি আমি একটা ফ্লুইড ভর্তি একটা ব্যাগ থাকে, তার আমার সব দিকে ইকুয়াল প্রেশার দেবে, সেরকমটা অ্যাপ্লাই করে মোটামুটি অ্যাবডোমিনাল অ্যাওর্টার সব দিকে যেহেতু সিমিলার অ্যাপ্লাই করছে প্রেশার, সেই জন্য আমি যেরকম রাখছি দুটো হচ্ছে মানে অ্যাপার্ট হয়ে যাচ্ছে আঙুল দুটো, ঠিক আছে? তো অ্যাবডোমিনাল অ্যাওর্টার পালসেশন কিন্তু দেখবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে আর কি দেখবো পালস? আর কি পালস আছে আমাদের? ফিমোরাল আর পপ্লিটিয়াল। আচ্ছা ফিমোরাল কোথায় দেখবো? ঠিক আছে, মিডিঙ্গুইলিয়ান ফরেন মোটামুটি তার থেকে একটু ল্যাটারালি দেখবো, ঠিক আছে? আর পপ্লিটিয়াল কোথায় দেখবো? পপ্লিটিয়াল ফসায় দেখবো। কি করে দেখবো? ক্লাসিক্যালি হচ্ছে পপ্লিটিয়াল পালস এমন একটা পালস যেটা আমরা থাম্ব দিয়ে ফিল না করে ফিঙ্গার্স দিয়ে ফিল করবো। কিভাবে? দু আঙুলে, ধর একজনের পাটা আমি ধরেছি এরকম, পপ্লিটিয়াল ফসাটা পেছনে, আমি থাম্ব দুটো রাখবো মোটামুটি টিবিয়াল টিউবারোসিটির ওপর, দিয়ে হচ্ছে জিনিসটাকে ঘুরিয়ে আঙুল দিয়ে ফিল করব যে পালস ফিল করতে পারছি কিনা, ঠিক আছে? পপ্লিটিয়ালে ছাড়া আর কিছু পালস দেখবো?
posterior tibial pulse আর অথবা posterior tibial বা dorsalis pedis, arteria dorsalis pedis, ঠিক আছে? এগুলো আমরা দেখব। ইম্পর্টেন্স কি এই দুটো পালসের? দুটো কন্ডিশন হতে পারে যেখানে হচ্ছে এই পালসগুলো আমরা নাও পেতে পারি। একটা কি, কোনো যদি পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ থাকে, খুব কমনলি আমরা দেখতে পাই ডায়াবেটিক পেশেন্টদের, এছাড়া অন্যান্য হাইপারটেনসিভ পেশেন্টদেরও দেখতে পারি। আর একটা কন্ডিশন কি হতে পারে, যেটা হচ্ছে পেশেন্টের যদি হাইপোটেনশন থাকে, মানে একটা কথা প্রচলিত আছে যে যদি আর্টেরিয়া ডরসালিস পেডিস তুই প্যালপেট করতে পারছিস বা পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি প্যালপেট করতে পারছিস, তাহলে সিস্টোলিক ব্লাড প্রেশার অ্যাটলিস্ট 90 আছে। বুঝতে পারলি? বেশ, এর মধ্যে ক্যারোটিড, অ্যাবডোমিনাল আওরটা, এগুলো হচ্ছে আমাদের পালস নয়, পেরিফেরাল পালস নয়, ঠিক আছে? বাকিগুলো আমাদের পেরিফেরাল পালস, কিন্তু সবকটা থেকে দেখেছি সেটা বলতে হবে, সব পেরিফেরাল পালসেসে প্যালপেবল, ঠিক আছে? আচ্ছা, লোকেশনের পরে আর কি দেখবো? কন্ডিশন অফ দ্য আর্টেরিয়াল ওয়াল। আচ্ছা বেশ, কন্ডিশন অফ দ্য আর্টেরিয়াল ওয়াল। কন্ডিশন অফ আর্টেরিয়াল ওয়াল কি করে দেখবো আর কি দেখবো? ধর ওর যদি আমি দেখি, তাহলে আমরা এখানে আমাদের রেডিয়াল পালসটা আছে, ফিল করা আছে। রেডিয়াল পালস কিসের এগেইনস্টে দেখি? লোয়ার এন্ড অফ রেডিয়াস, ঠিক আছে? তো আমি দেখবো হচ্ছে মূলত এই হাতটা দিয়ে, তো এখানে আমি দেখছি পালসটা বলে যে আমি দুটো আঙুলে পালসটা ফিল করব, এই লাইনে আছে, দিয়ে ড্রেন করে দেব, দিয়ে হচ্ছে মিডল ফিঙ্গারটা দিয়ে প্যালপেট করব, ঠিক আছে? একদম ব্যাকডেটেড একটা প্রসেস, যেটা আমরা কোনোদিন কেউ করি না। বা আচ্ছা, কি পাবো? যদি হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোটিক থাকে তাহলে আমরা রোপ লাইক সেন্সেশন পাবো, দড়ির মতো শক্ত হয়ে গেছে আর্টারি, এরকম একটা পাবো। প্র্যাকটিক্যালি কোনোদিন কেউ করে না, আমি কাউকে কোনোদিন করতে দেখিও নি, এবং কোনো প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন নেই। এগুলো হচ্ছে সেই প্রাগৈতিহাসিক যুগের জিনিসপত্র, ব্রিটিশরা চালু করে দিয়ে গেছিল, ঠিক আছে? আচ্ছা, আর কি দেখতে পারি? আর কিছু? আচ্ছা বেশ, দিলে ডিলে, ঠিক আছে? কি কি ডিলে হতে পারে? একটা হচ্ছে রেডিয়াল ডিলে, আর একটা কি রেডিও ফিমোরাল ডিলে, ঠিক? একটু মুচ্ছি, তাহলে হচ্ছে আমাদের একটা হচ্ছে রেডিয়াল, ডিলে, আর একটা হচ্ছে রেডিও ফিমোরাল ডিলে। এখানে এসে বিখ্যাত প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে ফিমোরাল পালস আগে প্যালপেট করা যায়? আচ্ছা, পালস কি জিনিস? পালস আমাদের যে হার্টটা বিট করছে সেটাই তো পালস নয়। পালস হচ্ছে আমাদের যে হার্টটা বিট করছে, যে সিস্টোলটা হচ্ছে, তার জন্য যে ওয়েভ ফর্মটা আমাদের ব্লাড ভেসেলের ওয়াল দিয়ে ট্রান্সমিট হয়ে আমরা ফিল করছি বিভিন্ন জায়গায়, সেটা হচ্ছে আমাদের পালস। তো আমাদের হার্ট যখন বিট করছে তারপরে একটা টাইম লাগে সে ওয়েভটা পৌঁছাতে, তারপরেই আমরা পালস ফিল করব। সেই জন্য
বডির সব জায়গার পালস একসাথে প্যালপেবল হবে না, একটা এক টাইমে হবে। হ্যাঁ, সে ডিলেটা খুব কম, মানে আমরা অতটা ক্লিনিক্যালি পারসিভ করতে পারি না বা পারবো না, কিন্তু এটা থিওরিটিক্যালি আছে। তো সেখানে প্রশ্ন হচ্ছে যে রেডিও ফিমোরাল ডিলে মানে রেডিয়াল পালস আর ফিমোরাল পালস এর মধ্যে নর্মালি কোন পালসটা আগে আসার কথা, কোন পালসটা পরে আসার কথা? না, আগে হচ্ছে ফিমোরাল পালসটা আসার কথা। এটা হচ্ছে ভাবতে একটু অবাক লাগে, কিন্তু এটা সত্যি। কেন কেন সত্যি? আমাদের রেডিয়াল পালসটা মানে আমাদের মনে কি হয়, হার্টের কাছাকাছি হাত আছে, এখানে আগে আসবে, পাটা অনেক দূরে আছে পরে আসবে, সেটা না। যেহেতু ওটা একটা হচ্ছে ভার্টিক্যাল কলাম, খুব একটা রেজিস্টেন্স পাচ্ছে না, সেই জন্য ওখানে আগে চলে আসে। সেই জন্য ফিমোরাল পালসটা আগে হয়, রেডিয়াল পালসটা পরে হয়। ঠিক আছে? তো যখন উল্টোটা হচ্ছে, মানে রেডিয়াল পালসটা আগে হচ্ছে এবং ফিমোরাল পালসটা পরে হচ্ছে, সেইটা হচ্ছে একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন। সেই জন্য কন্ডিশনটার নামই হচ্ছে এরকম, রেডিও ফিমোরাল ডিলে। আগে রেডিয়াস হচ্ছে, পরে ফিমোরাল হচ্ছে, এবং এটা একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন। কোন কন্ডিশনে পাওয়া যায় মূলত? এটা যদি জিজ্ঞাসা করবে কোন কন্ডিশনে পাওয়া যায়, মূলত হচ্ছে যদি কোয়ার্কটেশনের ব্যবহারটা থাকে তাহলে পাওয়া যেতে পারে। ঠিক আছে? আর রেডিও রেডিয়াল ডিলে কখন হচ্ছে? রেডিও রেডিয়াল ডিলে হচ্ছে যখন এক পাশের রেডিয়াস আর আরেক পাশের রেডিয়াস দুটো মোটামুটি এক টাইমে আমরা পালস ফিল করছি না, দু হাতে দেখছি, দু জায়গায় দেখছি একটা রেডিয়াস আগে পালস হচ্ছে, আরেকটা রেডিয়াল পালস পরে আসছে। কোন কন্ডিশনে পাওয়া যেতে পারে? তাহলে রেডিও রেডিয়াল ডিলে কখন হবে? যদি আমার এই আপার লিম্বের আর্টারি কিছু প্রবলেম থাকতে পারে। যেমন কোন কন্ডিশনে থাকতে পারে? যেমন একটা কন্ডিশন আছে যার নাম হচ্ছে একটা ভাস্কুলারিটি কন্ডিশন, সেটাই ভালো, যেটার নাম হচ্ছে অ্যাওর্টো আর্টেরাইটিস। ঠিক আছে? এর একটা মানে ডাক নাম আছে যেটা আমি সবাই চেনে, সেটা হচ্ছে টাকায়াসু আর্টেরাইটিস। এতে কি হয়, অ্যাওর্টার যে মেজর ভেসেলস গুলো আছে সেগুলোর ইনসারশন মানে অরিজিনাল পয়েন্টে হচ্ছে ইনফ্লামেশন হয়ে, তার জন্য আনইকুয়াল পালস, ডিলে হতে পারে পালসের, আনইকুয়াল বিপি হতে পারে, এইসব জিনিসপত্র হতে পারে। ঠিক আছে? তো মূলত এই দুটো কোশ্চেনই আসে ডিলে নিয়ে। ঠিক আছে? আচ্ছা, আর কি হতে পারে গন্ডগোল? আর কি দেখতে পারি পালসের গন্ডগোল? একটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। ঠিক আছে? স্পেশাল ক্যারেক্টার বলতে মানে আমার যদি কিছু না থাকে তাহলে আমরা কি কি বলবো? পালস হ্যাভিং নো স্পেশাল ক্যারেক্টার। ঠিক আছে? এইবার হচ্ছে তাহলে প্রশ্ন যে স্পেশাল ক্যারেক্টার কি কি থাকতে পারে। ঠিক, আজকে বলবো না পরের দিন বলবো? বলে দিই। এটাকে জানতে গেলে আগে তোকে যা বলতে হবে যে পালসের নর্মাল ওয়েভ কিরম হয়। একটু ভালো করে বুঝবি, এটা একটু টাফ আছে। হ্যাঁ, আচ্ছা, পালস ওয়েভ দেখতে কিরকম হয়? পালস ওয়েভ দেখতে হয় এরকম যে আপস্ট্রোক, এরকম হচ্ছে পালস ওয়েভ দেখতে হয়। ঠিক আছে? নর্মালি এরকম হতে পারে, কিছু কিছু হয় হচ্ছে এরকম। ঠিক আছে? মোটামুটি একটা শার্প আপস্ট্রোক, একটা মোটামুটি একটা ব্লান্ট আপস্ট্রোক, আর এটা একটা ডাউন স্ট্রোক টাইপের। ঠিক আছে? মোটামুটি এই পাশটা হচ্ছে আমার সিস্টোল, এই পাশটা হচ্ছে আমরা ডায়াস্টোল। ঠিক আছে? প্রশ্ন হচ্ছে আমরা এত কিছু বুঝতে পারি না। ঠিক আছে? বুঝতে মানে চেষ্টা করার কোনো ইয়ে নেই। কোথায় বোঝা যায় বলা হয় ক্যারোটিডে আমরা বুঝতে পারি, মোটামুটি বোঝা যেতে পারে বলা হয়। ঠিক আছে? এই জিনিসটাকে বলে পারকাশন ওয়েভ। ঠিক আছে? এই জিনিসটাকে বলে টাইডাল ওয়েভ। ঠিক আছে? আর এই যে জিনিসটাকে নাম আছে, এই জিনিসটাকে বলে ডায়াক্রোটিক ওয়েভ।
ঠিক আছে? আর এই যে নচটা পেলাম, এই নচটাকে বলা হচ্ছে ডায়াক্রোটিক নচ। ঠিক আছে, এইবার এইটা মাথায় রেখে আমরা কিছু কিছু অ্যাবনর্মালিটি দেখব। ঠিক আছে, 1 নম্বর অ্যাবনর্মালিটি হচ্ছে এমন একটা জিনিস যেটার নামই হচ্ছে ডায়াক্রোটিক ওয়েভ। ঠিক আছে, ডায়াক্রোটিক ওয়েভ বা ডায়াক্রোটিক পালস। সেখানে কি হবে, এই দুটোকে প্র্যাকটিক্যালি আমরা একটা আপস্ট্রোক যদি ধরি, প্র্যাকটিক্যালি হচ্ছে আমরা যখন দেখতে পাই এখানে কি হবে, এই আপস্ট্রোক প্রায় ইকুয়াল হয়ে যাবে, বা আমরা বলতে পারছি যে ডায়াক্রোটিক যে ওয়েভটা আছে পালসের, সেইটা হচ্ছে খুব প্রমিনেন্ট হয়ে যাবে। কি কন্ডিশনে হতে পারে এই জিনিসটা? এই জিনিসটা হতে পারে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কন্ডিশনটা, সেটা হচ্ছে ডিহাইড্রেশন। কেন হবে ডিহাইড্রেশন? ডিহাইড্রেশনে কেন হবে? ডিহাইড্রেশনে যে জিনিসটা হবে যে আমাদের হচ্ছে ব্লাড ভলিউমটা কমে যাচ্ছে, সেই জন্য হচ্ছে আমাদের সিস্টোলিক ব্লাড প্রেশারটা কমে যাচ্ছে। সিস্টোলিক ব্লাড প্রেশার কমলে আমাদের যে টাইডাল ওয়েভটা আছে, বা টাইডাল ওয়েভটা হচ্ছে কমে যাচ্ছে। টাইডাল ওয়েভটা যদি কমে যায়, আমাদের ব্লাড ভেসেলের ওয়াল ও একটা তো রিভার্স ফোর্স দেওয়ার চেষ্টা করে, যেমন পালস ভলিউমটা মেনটেন করার জন্য বা প্রেশারটা মেনটেন করার জন্য। সেই প্রেশারটা যখন দিচ্ছে তখন আমার ডায়াস্টোলিক যে ওয়েভটা সেইটা হচ্ছে বেশি হয়ে যায়। ঠিক আছে, সেটাকে আমরা বলি ডায়াক্রোটিক পালস। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা একটা জিনিস বলি, সেটাকে বলে বিসপেরিয়েন্স পালস। বিসপেরিয়েন্স পালস মানে কি হচ্ছে, একটা এখানে আমার কি বলেছিলাম, একটা হচ্ছে টাইডাল ওয়েভ, এই পারকাশন ওয়েভ, আর একটা হচ্ছে টাইডাল ওয়েভ। যখন দুটোই আমার খুব প্রমিনেন্টলি আমরা ফিল করতে পারবো, ঠিক আছে, সেখানে আমরা এটাকে কি বলি, টু আপস্ট্রোকস ইন সিস্টোল। ঠিক আছে, সেটাকে আমরা বলি বিসপেরিয়েন্স পালস। হ্যাঁ, একটা হচ্ছে আমাদের টাইডাল পারকাশন ওয়েভ প্রথমটা, সেকেন্ডটা হচ্ছে টাইডাল ওয়েভ। কেন হচ্ছে, বেসিক্যালি আমার হার্ট যখন পাম্প করছে, প্রথম যে সিস্টোলিক যে কন্ট্রাকশনটা হচ্ছে তার জন্য হচ্ছে পারকাশন ওয়েভটা পাচ্ছি। তারপরে আমার যে ব্লাড ভলিউমটা যাচ্ছে, সেই ভলিউমের জন্য যে ফোর্সটা ক্রিয়েট করছে ব্লাড ভেসেলের ওয়ালে, সেইটার জন্য আমরা টাইডাল ওয়েভটা পাচ্ছি। বুঝতে পেরেছিস? তো যখন দুটো অবস্ট্রাকশন ফিল করতে পারছি, সেইটাকে বলি আমরা বিসপেরিয়েন্স পালস। আর এটা কি আমরা পাচ্ছি, একটা হচ্ছে আমার সিস্টোলে ফিল করতে পারছি, একটা ডায়াস্টোলে ফিল করতে পারছি। এখানে দুটোই হচ্ছে সিস্টোলে ফিল করতে পারছি। বুঝতে পারলি ডিফারেন্সটা? বেশ, এটা কি কন্ডিশনে হয়? ক্লাসিক্যালি যে কন্ডিশনটাকে আমরা ডেসক্রাইব করি সেটা হচ্ছে সিভিয়ার অ্যাওর্টিক রিয়াজিটেশন। ঠিক আছে, খালি মানে মাইল্ড মডারেট হলে হবে না, একদম সিভিয়ার এয়ার হতে হবে। আর কি জন্য হতে পারে, এয়ার প্লাস এস, মানে একটা মিক্সড অ্যাওর্টিক রিগার্জিটেশন, তার সাথে অ্যাওর্টিক স্টেনোসিস আছে, যেখানে এয়ারটা হচ্ছে প্রিডমিনেন্ট। বুঝতে পেরেছিস? মানে ধর একটা সিভিয়ার এয়ারের সাথে একটা এস আছে, এয়ারটা হচ্ছে আমার প্রিডমিনেন্ট। মানে তোরা যখন আমরা যখন ভালভুলার হার্ট ডিজিজ পাই, মাল্টিপল ভালভ ইনভলভ থাকে, কোনো একদম পিওর একটা ভালভুলার হার্ট ডিজিজ পাই না যে এটা হচ্ছে পিওর এমএস এর পেশেন্ট, এরকম হয় না, প্রায় সবসময় হচ্ছে মিক্স থাকে। তো সেরকম ক্ষেত্রেই যদি এয়ার প্লাস এস থাকে পেশেন্টের, কিন্তু এয়ারটা প্রিডমিনেন্ট। ঠিক আছে, আরেকটা কন্ডিশনে পাই, সেটা হচ্ছে
কি বলে, হাইপারট্রফি অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি, ঠিক আছে। আচ্ছা, ওটা হচ্ছে স্পেশাল অ্যাপিয়ারেন্স। স্পেশাল অ্যাপিয়ারেন্স মানে রোগটার নাম হচ্ছে আমাদের হাইপারট্রফি কার্ডিওমায়োপ্যাথি, HCM। HCM এর সব পেশেন্টের এলভিওটি অবস্ট্রাকশন থাকে না। এলভিওটি মানে এলভি আউটফ্লো ট্র্যাক্ট, ঠিক আছে, মানে এলভি থেকে ব্লাডটা যে পথ দিয়ে বেরোচ্ছে সেগুলোকে বলে আউটফ্লো ট্র্যাক্ট। তো এলভিওটি অবস্ট্রাকশন যদি থাকে তাহলে আমরা বলি HOCM, ঠিক আছে। তো HOCM এ এটা হতে পারে। এই তিনটে কন্ডিশনে ডিসপেরিয়েন্স পাস হতে পারে। দেখ, এখানেও দুয়ের গল্প আছে, এখানেও দুয়ের গল্প আছে, কিন্তু দুয়ের গল্পটা ডিফারেন্ট, ঠিক আছে। এখানে দুটো স্ট্রোক পাচ্ছি আমরা, আপ স্ট্রোক আর ডাউন স্ট্রোক, এই সিস্টোল আর ডায়াস্টোল। এখানে দুটো সিস্টোলে পাচ্ছি, ঠিক আছে। আরেকটা পালস আছে যেটা হচ্ছে তোর পালসের কিন্তু স্পেশাল ক্যারেক্টারের মধ্যে পড়ে না, যেটা পড়ে হচ্ছে আমাদের পালসের ভলিউমের মধ্যে, কিন্তু যেহেতু একই রকম নাম, সেটার নাম হচ্ছে আমাদের একটা হলো ডায়াক্রোটিক পালস, একটা হচ্ছে ডিসফেরিয়েন্স পালস। আর আমাদের হচ্ছে যদি হার্ট ফেলিওর থাকে তাহলে আমাদের এক ধরনের পালস হয়, যেখানে আমাদের একটা হচ্ছে বেশি বেশি ভলিউম, তারপরে একটা হচ্ছে কম ভলিউম, ঠিক আছে। এইরকম যখন হয়, কেন হচ্ছে এই জিনিসটা, এটা হচ্ছে ভলিউম এরিয়া। এই জিনিসটা হচ্ছে, তার কারণ হচ্ছে ধর একটা পেশেন্টের হার্ট ফেলিওর না, স্পেসিফিক্যালি তোকে এলভি ফেলিওর বলতে হবে। এলভি ফেলিওরে কি হচ্ছে, যখন একটা স্ট্রোক দিল, তারপরে হচ্ছে ধর বেশি যদি টাইম পাচ্ছে, বেশি টাইম পেলে হচ্ছে আমার ডায়াস্টোলিক ফিলিংটা ভালো হলো। ডায়াস্টোলিক ফিলিংটা ভালো হলে আমার যেহেতু হচ্ছে মাসেলের স্ট্রেচিংটা ভালো হচ্ছে, তারপরে যে পালসটা আমি পাচ্ছি তার ওয়েভটা খুব ভালো পাচ্ছি, ঠিক আছে। এইবার যখন এইটা হলো, পরেরটাতে কি হচ্ছে, যেহেতু হচ্ছে আগেরটাতে সব ব্লাড এমটি হয়ে গেছে, এটা এক নম্বর কজ। 2 নম্বর কজ হচ্ছে মায়োসাইটের ক্যালসিয়াম সেন্সিং রিসেপ্টরের প্রবলেম থাকে, তার জন্য সেকেন্ডটাতে খুব ভালো ফিল হচ্ছে না। তার হচ্ছে আমরা কম কম ওয়েভ দিয়ে কম স্ট্রোক ভলিউম পাচ্ছি, সেটা আমরা কম পালস ফিল করছি ভলিউম। তো এরকম করে অল্টারনেটিভলি হতে পারে। এটাকে আমরা কি বলি, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে, ঠিক আছে, এটা নর্মাল ভলিউম, অল্টারনেটলি একটা লো ভলিউম পালস। দুটো সবকটার মধ্যেই এটা দুয়ের ব্যাপার আছে। এখানে ডায়াক্রোটিক পালস, এখানে ডিসপেরিয়েন্স পালস, এখানে হচ্ছে পালসাস অল্টারনেন্স। কোনটা কোন ক্ষেত্রে হয়, ডায়াক্রোটিক পালস কোন ক্ষেত্রে হতে পারে, সিভিয়ার ডিহাইড্রেশন হতে পারে। ডিসপেরিয়েন্স পালস কোন ক্ষেত্রে হয়, সিভিয়ার এয়ার উইথ HOCM। আর অল্টারনেন্স কোথায় হতে পারে, আমরা একদম স্পেসিফিক্যালি বলবো লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর। বুঝতে পেরেছিস? তো এই হচ্ছে, এটা কিন্তু কিসের প্রবলেম বললাম, এটা হচ্ছে পালস ভলিউমের প্রবলেম, ঠিক আছে, নট ক্যারেক্টার। এটা যেন মাথায় থাকে। তো এখানে একটা জিনিস বলে রাখি, পালসাস অল্টারনেন্স যেমন হয় তেমনই আরেকটা জিনিস হয়, সেটাকে বলে হচ্ছে ইলেকট্রিক্যাল অল্টারনেন্স। আচ্ছা, ইলেকট্রিক্যাল অল্টারনেন্স কোথায় পাবো, কথাটার মধ্যে ইলেকট্রিক্যাল কথা আছে, তাহলে কোথায় পাওয়া যেতে পারে, না কন্ডিশন বলছি না, আমি হচ্ছে কিসে জিনিসটা পাবো। পালসাস অল্টারনেন্স কি হচ্ছে, এটা আমাদের পালসের অ্যাবনর্মালিটি, এটা আমাদের পালস ভলিউমের অ্যাবনর্মালিটি, আমরা ক্লিনিক্যালি পাচ্ছি। এটা কিসে পাবো, ইসিজিতে পাবো, প্রথম কথা। আচ্ছা, কি জিনিসটা পাবো, ধর একটা আমি খালি কিউআরএস গুলো আঁকছি, বাকি ওয়েবগুলো আঁকছি না, ঠিক আছে। ধর একটা হচ্ছে, আচ্ছা PA দিয়ে কিউআরএস হয়ে গেছে, ঠিক আছে, ঠিক আছে। আবার PA তারপর কিউআরএস আছে, ঠিক আছে। আবার P আছে, আবার কিউআরএস আছে, আবার P আছে, একটা কিউআরএস আছে।
তাহলে কি আমি দেখাতে চাইছি, অল্টারনেটলি একটা বড় একটা ছোট, একটা বড় একটা ছোট। এখানে যেমন পালস ভলিউমের ক্ষেত্রে অল্টারনেটলি বড় ছোট পেয়েছিলাম, এখানে ইসিজির যে কিউআরএস এর হাইট তার মধ্যে অল্টারনেটলি বড় ছোট পেয়েছি। এবার মজা হচ্ছে যে এটা খালি হাইটের ক্ষেত্রে নাও দেখা যেতে পারে, এটা হয়তো উল্টে গেল, মানে এটা পজিটিভ দেখা গেল, এটা আবার নেগেটিভ দেখা গেল, মানে এখানে প্রিডোমিনেন্টলি আর ওয়েভ, প্রিডোমিনেন্টলি এস ওয়েভ, এরকম করে অল্টারনেট হতে পারে। এই কন্ডিশনটা কোন কন্ডিশনে, এই সিচুয়েশনটা কোন কন্ডিশনে দেখা যায়, সেটা হচ্ছে আমাদের কার্ডিয়াক ট্যাম্পোনেট। ঠিক আছে, সবকটা একসাথে বললাম এই কারণেই, কারণ এই জিনিসগুলো ফাইনাল এমবি হোক বা তারপরেও হোক, তার বলে এগুলো পড়তে হবে এবং এইভাবেই কোশ্চেনগুলো বলাবে। ঠিক আছে, ডায়াক্রোটিক পালস ডিহাইড্রেশনে পাবো, ডিসপিরিয়েন্স পালস সিভিয়ার এয়ার বা এয়ার উইথ এস বা এইচওসিএম এ পাবো। এই দুটোই হচ্ছে ক্যারেক্টারের অ্যাবনর্মালিটি। পালসাস অল্টারনেস আমার পালস ভলিউমের অ্যাবনর্মালিটি পাবো, অ্যাবনর্মালিটি লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরে পাবো। আর ইলেকট্রিক্যাল অল্টারনেস আমরা পাবো হচ্ছে কার্ডিয়াক ট্যাম্পোনেটে ইসিজি ফাইন্ডিং এটা। ঠিক আছে, এবার তাহলে প্রশ্ন জাগবে কেন হয়, কেন হচ্ছে আমার ইসিজিতে ইলেকট্রিক্যাল অল্টারনেস হচ্ছে। আচ্ছা, সেটা বোঝালে একটা ছবি দিয়ে বোঝেন। কার্ডিয়াক ট্যাম্পোনেটে কি আছে, ধর এই হচ্ছে পেরিকার্ডিয়াম, এত বড় কেন, কারণ ফ্লুইড ভর্তি আছে। ঠিক আছে, তার মাঝখানে হার্টটা ধর এইটুকু আছে। ঠিক আছে, এরকম কেন চেপটে গেছে, মানে ট্যাম্পোনেট হতে গেলে তাই হতে হবে না, যে আশেপাশে জলটা ওকে চেপটে দিয়েছে। ঠিক, এবার তুই ইসিইতে দেখছিস, ইসিইতে কিরকম ভাবে দেখছি আমরা, বাইরে চেস্ট ওয়াল আছে, চেস্ট ওয়ালে আমার লিড বসানো আছে। লিডটা আমরা কিভাবে দেখতে পাচ্ছি, লিডটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এর যে ডিরেকশনে কারেন্ট ফ্লো করছে আর উল্টো ডিরেকশনে কারেন্ট ফ্লো করছে তার রেজাল্টেন্ট। এইবার কি হচ্ছে, এত যখন জল চারপাশে একদম সেই মানে হার্ট হচ্ছে একদম মানে সুইমিং পুলে সাঁতার কাটার মতো অবস্থা, সে হার্ট হচ্ছে সুইং করছে, একবার একবার বিট করে এদিকে চলে গেল, তার একবার বিট করে উল্টো দিকে চলে গেল। তো সেই জন্য একবার এদিকে পজিটিভ বেশি পেলাম আর একবার ওইদিকে পজিটিভ বেশি পেলাম। এই জন্য একটা কিউআরএস এর যে লেন্থটা আছে বা কিউআরএস এর যে হাইটটা আছে সেটা হচ্ছে একবার বেশি পাচ্ছি একবার কম পাচ্ছি, অথবা একবার আরও বেশি পাচ্ছি একবার এস ওয়েভ বেশি পাচ্ছি, এরকম করে অল্টারনেট হতে থাকে। এটাকে বলি আমরা ইলেকট্রিক্যাল অল্টারনেস। ঠিক আছে, বেশ, এই জায়গায় আরেকটা জিনিস বলি কি, সেই আমরা প্রথমে বলেছিলাম রেগুলারলি ইরেগুলার পালস। রেগুলারলি ইরেগুলার পালসে কি হতে পারে, একটা ধর এরকম আর একটা এরকম, আবার গ্যাপ এরকম 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 পেতে পারি, তার জোড়ায় জোড়ায় আছে। ঠিক আছে, সেটা আমরা কিভাবে পেতে পারি, সেটা আমরা ক্লিনিক্যালি পেতে পারি যদি পালসে আমরা প্যালপেট করি, অথবা কিভাবে পেতে পারি, ইসিজি করেও পেতে পারি, দুটো কিউআরএস পরপর আবার গ্যাপ, আবার দুটো কিউআরএস পরপর আবার গ্যাপ। ঠিক আছে, এই জিনিসটাকে কি বলে, এই জিনিসটাকে বলে আমার পালসাস বাইজেমিনি। ঠিক আছে, তাহলে যদি পালসাস বাইজেমিনি আমি বলি, তাহলে পালসাস বাইজেমিনি পালসের কি রকম অ্যাবনর্মালিটি, রেট, রিদম, ভলিউম, স্পেশাল ক্যারেক্টার, ডিলে, কি অ্যাবনর্মালিটি হবে, তাহলে রিদমের অ্যাবনর্মালিটি। ভেরি গুড, তাহলে বাই দুই দিয়ে আরেকটা পেয়ে গেলাম, ডায়াক্রোটিক পালস, পালসাস বাইজেমিনি, ডিসপিরিয়েন্স, অল্টারনেন্স, তার মধ্যে পালসাস অল্টারনেন্স, ইলেকট্রিক্যাল অল্টারনেন্স। এই কন্ডিশনগুলো একসাথে পড়বি, নাহলে একটার কারণে একটা চাপবে। বাইজেমিনি কোথায় পেতে পারি, কি বলেছিলাম, রেগুলারলি ইরেগুলার রিদম কি কোথায় হবে, মোস্ট কমনলি পাওয়া যায় হচ্ছে ডিজক্সিন টক্সিসিটিতে, এছাড়াও ইসকিমিক হার্ট ডিজিজে পেতে পারে, যদি ইসকিমিয়া থাকে হতে পারে। দুটো দুটো করে আসে বলে বাইজেমিনি বলে। ঠিক আছে, যদি তিনটে তিনটে করে আসে, একসাথে তিনটে আসছে গ্যাপ, তিনটে আসছে গ্যাপ, সেটা বলে ট্রাইজেমিনি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের রিদমের গন্ডগোল। বেশ, এই জিনিসগুলো ক্লিয়ার পুরোপুরি। ঠিক আছে, পালস শেষ, পরের দিন তাহলে জেইবি পড়বো।
হ্যাঁ স্পেশাল ক্যারেক্টার দুটোই বলেছি তোকে, ঠিক আছে, খুব বেশি বলিনি। একটা হচ্ছে ডাইক্রোটিক আর একটা হচ্ছে বিসপিরিয়েন্স। হাত দিয়ে পাবো। বিসপিরিয়েন্সের সাথে আরেকটা জিনিস আমরা স্পেশাল ক্যারেক্টার বলি, সেটা হচ্ছে কোলাপসিং পালস, ঠিক আছে। সেগুলো একসাথে ওই রিউম্যাটিক হার্ট ডিজিজ বোঝানোর সময় বোঝাবো, ঠিক আছে। আপাতত মনে রাখ, বিসপিরিয়েন্স আমরা এআরএএস এ পাই, আর হচ্ছে ডায়াক্রোটিক হচ্ছে আমরা ডিহাইড্রেশনে পাই। হাত দিয়ে তোরা বুঝতে পারবি না, কেউই বুঝতে পারি না আমরা, মানে বুঝতে পারলেও কি আমরা শিওরলি বলতে পারবো না, যার কোনো অবজেক্টিভ প্যারামিটার নেই মাপার সাথে কি করে শিওরলি বলবো। আমরা বলতে পারবো না যে এটা বিসপিরিয়েন্স পালস। কখন আমরা বলি, কখন হচ্ছে বলি বেসিক্যালি হচ্ছে তুই একটা পেশেন্টের এয়ার ডায়াগনোজ করবি, খালি হচ্ছে পালসের বেসিসে না, আরও জিনিসপত্র দেখবি, সেইগুলো দেখে হচ্ছে সেইগুলো দেখে যখন সব কিছু ম্যাচ করছে তাহলে বলবি যে না এর পালসেস বিসপিরিয়েন্স আছে। আচ্ছা তোর বাকি দুটো বলে দিই, ঠিক আছে। দুটো জিনিসই বলবো, একটা হচ্ছে যেটা আমরা এএসএ পাই, একটা হচ্ছে আমরা একটা জিনিসকে বলি আমরা কোলাপসিং পালস, বা হাই ভলিউম কোলাপসিং পালস। কোথায় পাওয়া যায়? এইটা পাওয়া যায় হচ্ছে অ্যাওর্টিক রিগার্জিটেশনে পাওয়া যায়। আচ্ছা প্রথমে বলি কিভাবে দেখবো রিগার্জিটেশনে পাওয়া যায়, কীরকম ভাবে আমরা দেখবো, তারপরে আমি মেকানিজমটা বলছি, ঠিক আছে। হাত দিয়ে করতে হবে না করি। ধর হচ্ছে আমরা কি করে দেখি, আমরা পালস, রেডিয়াল পালস দেখি এরকম করে, ঠিক আছে। এক্ষেত্রে হচ্ছে আমি কি পাচ্ছি, হাই ভলিউম পালস পাচ্ছি। কেন হাই ভলিউম পালস পাচ্ছি? এয়ারে পাওয়া যায় হাই ভলিউম পালস, কেন পাওয়া যায় সেটা আমি বলছি, ঠিক আছে। এইবার হচ্ছে নয় হাত দিয়ে, এবার হচ্ছে এইখানে যে আমি পালসটা ফিল করব সেটা এইখান দিয়ে ফিল করবো এক্ষেত্রে, মানে আমি হাই ভলিউম পালস দেখার সময় কেন আমি হচ্ছে এরকম করে হাতটা ধরবো, দিয়ে হচ্ছে এখানে সাপোর্ট দিয়ে পেশেন্টের হাতটা সাডেনলি এলিভেট করে দেবো, মানে এক্সামিনেশন করার সময় সাবধান, দিয়ে হচ্ছে ধরে এরকম টান মেরে তুলে দিবি, ব্যথায় লাফিয়ে উঠবে, সেরকমটা যেন না হয়। পেশেন্টকে জিজ্ঞেস করবি কাঁধে কোনো ব্যথা ট্যাথা আছে, পেশেন্ট বলবে না, একটু হাতটা তুলবো, হ্যাঁ, দিয়ে সাডেনলি করবি, কিন্তু খুব মানে ভায়োলেন্টলি করবি না, দিয়ে হচ্ছে এখানে ফিল করবি যে জিনিসটা হঠাৎ করে ভলিউমটা বেড়ে গিয়ে পালসটা মনে হচ্ছে কমে গেল নাকি, জিনিসটা নিচে নেমে আসছে নাকি, ঠিক আছে। তুই যদি এরকম করে ফিল করিস, এখানেও ফিল করতে পারবি, এরকম করে ফিল করতে পারবি, কিন্তু এখানে হচ্ছে তুই যখন ফিল করবি অতটা ভালো করে ফিল করতে পারবি না, তুলে দেওয়ার পর হচ্ছে হাতের পাল দিয়ে খুব ভালো করে ফিল হচ্ছে সেটা তুই বুঝতে পারবি, ঠিক আছে। এই জিনিসটা এয়ারে কেন হচ্ছে সেটা আগে বুঝতে হবে। আমাদের এয়ারে কি হচ্ছে, এয়ারে হচ্ছে আমাদের যে এই হচ্ছে আমাদের এলভি, আর এই হচ্ছে আমাদের এলভিওটি, দিয়ে হচ্ছে আওয়াটারি উঠে যাচ্ছে। আমাদের যে ভালভটা আছে এটা ইনকম্পিটেন্ট, ইনকম্পিটেন্সের জন্য কি হচ্ছে, আমাদের ডায়াস্টোলের টাইমে ব্লাড ভলিউম অ্যাওর্টা থেকে ব্যাক করে এলভিতে আসছে, তাই তো। যদি তাই হয় তাহলে তুই আমাকে বল এআর এর ক্ষেত্রে সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়বে না কমবে? পরে আসছে, আগে বল ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বাড়বে না কমবে? ডায়াস্টোলের সময় অ্যাওর্টা থেকে ব্লাড হচ্ছে কিছুটা এলভিতে ব্যাক করে আসছে, তাহলে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বাড়বে না কমবে? হ্যাঁ, কমে যাবে, ঠিক, কোনো কনফিউশন নেই, ঠিক তো, কনফিউশন নেই তো। আচ্ছা, অ্যাওর্টিক রিগার্জিটেশনে কি হচ্ছে, অ্যাওর্টিক রিগার্জিটেশনে আমাদের অ্যাওর্টিক ভালভটা ইনকম্পিটেন্ট আছে। অ্যাওর্টিক ভালভের কাজ কি, আমাদের নর্মাল কাজ ডায়াস্টোলের সময় অ্যাওর্টা থেকে এলভিতে ব্লাড আসা বন্ধ করা, তাই তো, মানে ব্লাড পাম্প করে চলে গেল, ডায়াস্টোলের সময় এলভি রিল্যাক্স করে গেল,
সেই টাইমে অ্যাওর্টা থেকে ব্লাডটা যাতে এলভিতে ব্যাক করে না আসে, সেটাই অ্যাওর্টিক ভালভের কাজ। যদি অ্যাওর্টিক ভালভের কাজে ইনকম্পিটেন্সি থাকে তাহলে কি হবে, সেই ব্লাডটা ব্যাক করে অ্যাওর্টা থেকে এলভিতে চলে আসবে। যদি তাই হয়, আমরা কি দেখছি, অ্যাওর্টার ব্রাঞ্চে হচ্ছে বিপি মাপছি, তাহলে ডায়াস্টলের সময় ব্লাড প্রেশারটা বেড়ে যাবে না কমে যাবে? নর্মাল যা থাকে তার তুলনায় কেন কমছে? নর্মাল টাইমে অ্যাওর্টায় যে ব্লাডটা ছিল বা যেটুকু ব্লাড থাকার কথা, এক্ষেত্রে অ্যাওর্টিক ভালভের ইনকম্পিটেন্সির জন্য সেটা আরো কমে যাচ্ছে, নর্মালের চেয়ে কমে যাচ্ছে। তাহলে কমবে না? তাহলে কমে যাবে। এইবার হচ্ছে যে এক্সট্রা ব্লাডটা এলো পরের কার্ডিয়াক সাইকেলে, এলভিকে সেম ব্লাডটা আবার পাম্প করে পাঠাতে হবে, তাই তো? তাহলে সিস্টোলিক ব্লাড প্রেশারটা বাড়বে না কমবে? বেড়ে যাবে। তাহলে যদি আমার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমে, সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়ে, তাহলে দুটো ডিফারেন্স, সেটাকে আমরা কি বলি? এসবিপি মাইনাস ডিবিপি। কি বলি এটাকে? কি বলি? সিস্টোলিক ব্লাড প্রেশার আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ডিফারেন্সে কি বলি আমরা? মিন ব্লাড প্রেশার বলি, আমরা বলি পালস প্রেশার। এই পালস প্রেশারটাই আমরা ফিল করি, তাই না? একজনের যদি ধরা যাক একজনের ব্লাড প্রেশার, সিস্টোলিক ব্লাড প্রেশার আছে 110, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার আছে 70, আর একজনের সিস্টোলিক ব্লাড প্রেশার 160, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 40। এক্ষেত্রে পালস প্রেশার কত? 40। এক্ষেত্রে পালস প্রেশার কত? 40। এই ডিফারেন্সটাই আমরা ফিল করছি, তাই না? যে কতটা ভলিউম বাড়ছে, আমরা যে পালস ভলিউম বলি, এই ডিফারেন্সটা আমরা ফিল করি। ধর একজনের ব্লাড প্রেশার আছে 110/70, আরেকজনের ব্লাড প্রেশার আছে 110/40। কার ব্লাড প্রেশার, কার হচ্ছে এর পালস প্রেশার কত হবে? 70। তাহলে কার পালস ভলিউম আমি বেশি পাবো? এই পেশেন্টটা আর এই পেশেন্টটার মধ্যে? এই পেশেন্টটা। অ্যাওর্টিক রিগার্জিটেশনে ঠিক এটাই হয়, ঠিক আছে? কি হবে? 110 না, এটা আরো বেড়ে মোটামুটি ধর 130/50 হলো, ঠিক আছে? এরকম ব্লাড প্রেশার হয়। সিস্টোলিক ব্লাড প্রেশারটা বেড়ে যাবে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা কমে যাবে, তাই জন্য পালস প্রেশারটা বেশি হবে, ঠিক আছে? এবং সেই কারণে আমি একটা হাই ভলিউম পালস পাবো, এবং হচ্ছে যেহেতু অ্যাওর্টিক ভালভটা ইনকম্পিটেন্ট, সেই জন্য একটা হাই ভলিউম কোলাপসিং পালস পাবো, ঠিক আছে? বেশ, এটা গেল এআরএ। এইবার হচ্ছে আরেকটা জিনিস আমরা বলেছিলাম, পালসাস পারভাস রিটার্ডাস, তাই তো? এটা কোথায় পাওয়া যায় বলেছিলাম? একটু আগে বলেছিলাম অ্যাওর্টিক স্টেনোসিসে পাওয়া যায়। মানে কি বলেছিলাম? পারভাস মানে কি? লো ভলিউম, টার্ডাস মানে স্লো রাইজিং, তাই তো? এবার আমরা দেখি অ্যাওর্টিক স্টেনোসিসে কি হচ্ছে। আবার আমরা এই জায়গাটা ফিরে আসি। এটা আমাদের অ্যাওর্টা, এটা হচ্ছে আমাদের এলভি, ঠিক আছে? এখানে হচ্ছে আমাদের এলএ আছে, এখানে হচ্ছে মাইট্রাল ভালভটা আছে, আর এখানটা হচ্ছে আমাদের অ্যাওর্টিক ভালভটা আছে, ঠিক আছে? এ এসে কি হবে, আমাদের অ্যাওর্টিক ভালভটা স্টেনোসড হবে, সহজে ব্লাড যেতে পারছে না, তাই তো? যদি সহজে ব্লাড যেতে না পারে তাহলে কি হবে? দুটো জিনিস হবে। এক, এইখানে খুব বেশি ব্লাড পাম্প করতে পারছে না এলভি, তার জন্য কি হচ্ছে, আমাদের এসবিবিটা কি হবে? কম হবে, বেশি হবে না নর্মাল হবে? এসবিবিটা কমে যাবে। এসবিবি যদি কমে যায় তাহলে কি হবে? পালস ভলিউমটা, আমার পালস প্রেশারটাও কমছে। ডিবিপি যদি একই থাকে তাহলে পালস প্রেশারটাও কমছে। পালস প্রেশারটা যদি কমে যায় তাহলে কি হবে? লো ভলিউম পালস হবে, তাই তো? ঠিক
হবে তো? হবে তো? কনফিউশন নেই কোনো? আচ্ছা, এবার হচ্ছে স্লো রাইজিং কেন হয় পালসটা? তো এসে কি হচ্ছে, যেহেতু অবস্ট্রাকশন আছে, এলভি তো চেষ্টা করছে কি আমার যে ব্লাডটুকু আছে, আমার ভেন্ট্রিকুলে যে ব্লাডটুকু আছে সেটা পুরোটা বের করবে। তাই জন্য ওর কি হবে, বেশি টাইম লাগবে বের করতে। তাহলে কি হবে, আমার সিস্টোলের অনসেট থেকে ম্যাক্সিমাম যে ফোর্সটা, সেটা ম্যাক্সিমাম যে ফ্লো রেটটা সেটা জেনারেট করতে বেশি টাইম লাগবে। সেই জন্য স্লো রাইজিং পালস হয়, সেই জন্য আমরা বলি টার্ডাস। বুঝতে পেরেছিস? এইটা হচ্ছে আমাদের ডিলেড হবে। বোঝা গেল পয়েন্টটা? কেন পারভাস আর কেন টার্ডাস? বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস তোরা? ঠিক আছে, সেই জন্য আমরা এসে কি পাবো, একটা লো ভলিউম স্লো রাইজিং পালস পাবো। মানে জিনিসটা একটা এরকম, ধর নর্মালি যদি পালসটা এরকম হতো, তাহলে এটা যদি নর্মালি এরকম হতো, এটা হচ্ছে এইরকম হবে। ঠিক আছে, তো একই সাথে সেই জন্য বলে রাখি, যখন এয়ারের পেশেন্ট পাচ্ছিস, তুই ক্লিনিক্যালি বলছিস হাই ভলিউম কোলাপসিং পালস পাচ্ছি, ঠিক আছে, তুই ক্লিনিক্যালি বলছিস এএস এর পেশেন্টকে পারভাসের স্টার্ডাস পাচ্ছিস, তুই যখন তার ফাইন্ডিংসে লিখবি, তার বিপিটাকেও সেইভাবে লিখতে হবে। তোর এখানে হচ্ছে হাই ভলিউম কোলাপসিং পালস পেতে গেলে এসবিপি মোর দেন 120 হতে হবে এবং পালস প্রেশার মোর দেন 60 হতে হবে। ঠিক আছে, তুই যদি এখানে একটা পেশেন্টের যদি লিখে দিস যে 120/70 বিপি, তাহলে কিন্তু পরস্পর বিরোধী কথা হয়ে গেল। ঠিক আছে, এটা ধরো আমি বললাম 130/50 হতে হবে। ঠিক আছে, তাহলে তুই পাবি। সিমিলারলি এই পেশেন্টেরও যদি 120/70 তুই লিখে দিস, সেরকমটা কিন্তু হবে না। তাহলে এরকম যদি বিপি থাকে, তাহলে এরকম পারভাসের টার্ডাস পালস পাওয়া যাবে না। এর হয়তো 110/80 বিপি আছে, বা কখনো কখনো 110/90 বিপি আছে, এরকমটা হয়। যে এসপিবিটা ডিবিবির তুলনায় খুব বেশি বাড়ে না, মানে পালস প্রেশারটা কম, এবং হচ্ছে যখন ফিল করবি দেখবি স্লো রাইজিং পালস। ঠিক আছে, এগুলো ক্যারেক্টারের মধ্যে পড়ে। ঠিক আছে, এই দুটো জিনিস বুঝতে পেরেছিস? তাহলে এই যে এয়ারে আমরা কোলাপসিং পালস পাচ্ছি, এরই আরেকটা জিনিস, এরই একটা ছোট ভাই আছে, সেটাকে বলে সিউডো কোলাপসিং পালস। সিউডো কোলাপসিং পালস কোথায় পাওয়া যায়? সিউডো কোলাপসিং পালস পাওয়া যায় মাইট্রাল রিগার্জিটেশনে। আচ্ছা, কেন এটাকে ট্রু কোলাপসিং পালস বলে, এটাকে সিউডো কোলাপসিং পালস বলে? কারণ এর যে পিকটা আছে সেটা নন সাস্টেন পিক। ঠিক আছে, এক্ষেত্রে হচ্ছে আমার একটা সাস্টেন পিক আছে। ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক্যালি বলা হয় র্যাপিড রাইজ, সাস্টেন্ড পিক, র্যাপিড ফল। ঠিক আছে, এখানে আমার র্যাপিড রাইজ আছে, র্যাপিড ফল আছে, কিন্তু পিক হচ্ছে নন সাস্টেন্ড। তাহলে এটা কেন হচ্ছে সেটা বোঝার জন্য আমরা একটা এমআর এর কন্ডিশন চিন্তা করি। এমআর এর সাথে এয়ার এর কি কন্ডিশন হচ্ছে? দুটোই কি বলেছি? ভলিউম ওভারলোডেড স্টেট। কেন ভলিউম ওভারলোডেড স্টেট? এয়ার কেন ভলিউম ওভারলোডেড স্টেট? তোরা বলবি কিছু, না বললে কি করে হবে? ধর এইটা হচ্ছে আমার এলএ, এইটা হচ্ছে আমার এলভি। ঠিক আছে, এখানটা দিয়ে হচ্ছে আমার অ্যাওর্টাটা বেরিয়ে গেছে। ঠিক আছে, এটা এলএ, এখানে হচ্ছে আমার মাইট্রাল ভালভ আছে, এটা এলভি, এখানে হচ্ছে আমার অ্যাওর্টা। ঠিক আছে, এয়ারে কি হচ্ছে আমার অ্যাওর্টা থেকে ভালভ হচ্ছে, এই অ্যাওর্টা থেকে ব্লাড হচ্ছে রিগার্জিটেট করে এলভিতে আসছে ডায়াস্টলের সময়, সেই জন্য এর ভলিউম ওভারলোড হচ্ছে। এবারে কি হচ্ছে, সিস্টোলের সময়
আমার কিছু ব্লাড এক্সট্রা চলে যাচ্ছে এখানে, ঠিক আছে, আবার সেই পরের সাইকেলে সেটা ফেরত আসছে। তো এই জন্য আমাকে প্রতিটা সাইকেলে বেশি বেশি করে এলভিকে বেশি করে পাম্প করতে হচ্ছে, এখানেও বেশি করে করতে হচ্ছে, কারণ হচ্ছে এই অ্যাওর্টার ব্লাডটা ফিরে আসছে ডায়াস্টলে, এখানেও বেশি করে পাম্প করতে হচ্ছে, কারণ সিস্টোলের সময় যে এক্সট্রা ব্লাডটা এলেতে গেছিল সেটা ফিরে আসছে, ঠিক আছে। পার্থক্যটা কোথায়? এয়ারে কি হচ্ছে, আমার যে এক্সট্রা ব্লাড আছে পুরোটাই হচ্ছে অ্যাওর্টা দিয়ে পাঠাতে হচ্ছে, তাই তো? এটা নিয়ে সন্দেহ নেই তো যে এয়ারে হচ্ছে পুরোটা অ্যাওর্টা দিয়ে পাঠাতে হচ্ছে। এমআরে কি হচ্ছে, কিছুটা এখানে আমার দুটো আউটপুট আছে, একটা হচ্ছে নর্মাল আউটপুট যেটা অ্যাওর্টা দিয়ে, আর একটা হচ্ছে এল এর হচ্ছে একটা এক্সট্রা আউটপুট, নর্মালি যেটা যাওয়ার কথা নয়। সেই জন্য এখানে এলভির কন্ট্রাকশনটা অতটা সাস্টেন থাকছে না, ঠিক আছে। সেই জন্য হচ্ছে এটাকে আমরা বলি সিউডো কোলাপসিং পালস। এখানে আমি ভলিউম ওভারলোড পাবো, ঠিক আছে, এখানেও যেটা আসছে সেটাকে অনেকটা এক্সট্রা বাড়াতে হচ্ছে, সেই জন্য একটা মোটামুটি হাই পালস ভলিউম, হাই পালস প্রেশার পাবো, কিন্তু নট অ্যাজ হাই অ্যাজ এআর, ঠিক আছে, কিন্তু ওখানে আমরা নন সাস্টেন একটা পিক পাবো, বুঝতে পেরেছিস?